আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে পঞ্চম ক্লাস এবং আজকের ক্লাসের বিষয় হচ্ছে মুখের জড়তা দূরীকরণ এবং আঞ্চলিকতা পরিহার। পরিহার মানে কি? পরিধান করা, গায়ে দেওয়া। কি পরিহার মানে কি? কে বলতে পারে? পরিবর্তন করা। আর কে বলতে পারে? এছাড়া অন্য কোনো মানে জানো? পরিহার পরিহার মানে হচ্ছে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, ঝেড়ে ফেলা। পরিবর্তন করা কিছুটা যায়, পরিবর্তন করে কিসে নেওয়া? আঞ্চলিকতাটাকে পরিবর্তন করে প্রমিত ভাষায় নিয়ে আসা, স্ট্যান্ডার্ড নিয়ে আসা। পরিবর্তন একদিক থেকে হয়, কিন্তু এর বেটার অপশন হচ্ছে, বেটার মিনিংটা হচ্ছে ঝেড়ে ফেলা। পরিবর্তন করা না, ঝেড়ে ফেলা, একদম পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া, দূরে ঠেলে দেওয়া। আমাদের কথার মধ্যে আঞ্চলিকতা আছে না? খেয়াল করো, আঞ্চলিকতা আছে। আঞ্চলিকতাটা কি? আমি যে এলাকার মানুষ, আমি কোথাকার মানুষ? ময়মনসিংহের মানুষ। এই যে কথা বলার মধ্যে আমার এলাকার একটা সুর, কীরকম সুর? আমি যে এলাকার মানুষ, বাক্যের মধ্যে শব্দগুলোর আগে আগে একটু স্ট্রেস দেয়, একটু জোর দেয়। এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহের মানুষের একটা বৈশিষ্ট্য। আমি ভাত খাবো না, আমরা এটা বলছি। এটা যদি ওই এলাকার মানুষ বলে, বলবে কি? আমি ভাত খাবো না। আমির মধ্যে একটা টান দেবে। এই আমি 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 ওটা হচ্ছে ওই এলাকার আঞ্চলিক সুর, কিন্তু নর্মালি কি বলি? আমি। যেমন নোয়াখালীর লোকেরা বইয়ের আগে বলে বই, আমি বই কিনবো, গাড়ি, সব কিছুর মধ্যে একটা চন্দ্রবিন্দু লাগায়। এটা ওই এলাকার সুর, এটা হচ্ছে আঞ্চলিকতা। আমরা এগুলো দূর করব। এগুলো দূর করতে না পারলে কিন্তু সমস্যা আছে, কিন্তু আবার একেবারে ঝেড়েও ফেলে দিব না, দূর করব সব কিছু কাজের জন্য, আবার রাখবো, কারণ এগুলো আমাদের ভাষার অমূল্য সম্পদ। প্রত্যেক মানুষই, যেমন তোহেরা এক এলাকার মানুষ, মাফরুহ এক এলাকার মানুষ, রুফাইদ এক এলাকার মানুষ, তাই না? তোমরা এক একজন একই এলাকার। এই তো জাকিয়া এক এলাকার মানুষ। তোহেরা কোন এলাকার মানুষ? ভোলা, বরিশাল ভোলা। হ্যাঁ, মুই পড়তে গেলে ঘুমায়, আম্মু আইসা খামার দেয়, মানে পড়ার কালে শয়তানে মরসো হয়াত বলায়। এটা হচ্ছে বরিশালের ভাষা। হ্যাঁ, তাই না? তুমি হচ্ছ মাফরুহা কোন এলাকার? চট্টগ্রাম। এই তো আই গমাসি, আই না গমাসে, গমাসি বদ্দা কোথাকার কোন শব্দ, সুরটা একদম লোকাল। কিন্তু দেখো, ও যখন কথা বলে একটা স্বভাব। আমরা সবাই একটা সুরে একটা ভাষায় কথা বলি, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এলাকা ভিত্তিক একটা সুর আছে। ও কিন্তু জানে। তুমি চট্টগ্রামের ভাষায় একটা বাক্য বলো দেখি। আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা বলো। আই বাংলাদেশরে ভালোবাসি, এটা হচ্ছে আই বাংলাদেশরে ভালোবাসি। এই যে হ্যাঁ, ও ভালোবাসি না, ভালোবাসি। এই যে দেখো, শুধু একটা ও আর আয়ের মধ্যে পার্থক্য, আর সুরের মধ্যে, কিন্তু সম্পূর্ণ আলাদা মনে হলো না? এরপরে রুফাইদা কোন এলাকার? তুমি বলো দেখি। সিলেট। আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা সিলেটি ভাষায় বলো। সিলেটি ভাষা তুমি কিছু জানো না এলাকার? তাহলে যে কোনো একটা বাক্য বলো তোমার এলাকার ভাষায়। তুমি খিতা, আচ্ছা, তুমি খিতা খাইতাইনি, মানে তুমি কি খাও, তুমি কি খাবা। দেখো, ওরা কটাকে কিরকম উচ্চারণ করে? মহাপ্রাণ বর্ণ বানিয়ে ফেলে। ক কি মহাপ্রাণ বর্ণ? না, অল্প প্রাণ, কিন্তু ক হয়ে যায় সিলেটের ভাষায় মহাপ্রাণ। তুমি খিতা, তুমি খিতাই খরবা। রায়ান রহমান, বরিশাল, একটা বাক্য বলো বরিশালের। মুই ভাত খাই। এই দেখো, মুই ভাত খাই, সুরটা একটু কম আসছে, কিন্তু আমি ভাত খাই, আমিটাকে ওরা বলছে মুই। মুই ভাত খাই, মানে একটা সুর থাকবে, ওটা হয়তো বা অনেকের মাঝে আসবে না, তোমরা ছোটোবেলা থেকেই যেহেতু ঢাকা এরকম। কিন্তু ওই যে ওর আসছে, ওর আসছে, ওর আসছে, সুন্দর আসছে, এরকম সবারই আছে। এটা কিন্তু আমাদের ভাষার একটা অমূল্য সম্পদ। আমরা তো বাংলা বলছি, লোকালি যেটা বলি, বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে গেলে, আমি যখন খুব শুদ্ধ করে আসছি, যাচ্ছি, বসছি, খাচ্ছি, এরকম করে বলে গ্রামের যে লোকগুলো, গ্রামের যে তোমার বান্ধবীরা আছে, গ্রামে তোমার যে ছোট ছোট তোমাদের সমবয়সী যে আত্মীয় স্বজন আছে, এরা দেখবে তোমার সঙ্গে খুব একটা বেশি মিশতে চাচ্ছে না, চায় না। কেমন কেমন,
আসছি, যাচ্ছি, বসছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, মানে কী সব চটাং চটাং করে কথা বলছে, এটা ওদের ভালো লাগবে না। তোমাদের সঙ্গে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হবে। ওই যে এলাকার লোকজন, গ্রামের লোকজন, এদেরকে কাছে কাছে রাখতে তোমাদেরকে ওই ভাষাটা গ্রামে গিয়ে তখন বলতে হবে, বলতে হয়, আমাদেরকে বলতে হয়। আমি যদি আমার নানুর কাছে বা দাদুর কাছে গিয়ে যদি বলি আমি সকালে ট্রেনে চড়েছি, দুপুরবেলা এসে এখানে পৌঁছেছি, দাদু এমন করে হা করে তাকিয়ে থাকে, কিছু কইলি, জিজ্ঞেস করে কিছু বললি, বোঝেই না। তার মানে কি? তাই বলে কি আমি আমার নানুর কাছে দাদুর কাছে যাব না? কিন্তু তখন আমি ওখানে গিয়ে আমার লোকাল ভাষায় বলি। অতএব এই কথাগুলো দরকারি, ভাষাগুলো দরকার। আরেকটা কারণ দরকার, বাংলা ভাষায় প্রমিত যেই ভাষাটা, যে স্ট্যান্ডার্ড যেই ভাষাটা, যেটা নাকি সুধীমহলে সর্বমহলে বইয়ের ভাষা, যেটা আমরা যেটা শিখে শিখে বড় হই, এই ভাষার মধ্যে প্রচুর লোকাল শব্দ, প্রচুর আঞ্চলিক শব্দ মূল ভাষাতে আমাদের আছে। একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের শব্দগত পার্থক্য এটা খুব একটা বেশি না, এটা হাতে গোনা বা তোমাদের একেবারে মুখস্থই করে ফেলা যাবে যে বরিশালে এই শব্দগুলো এইটা বলে, নোয়াখালীতে এই শব্দগুলোকে এটা বলে, ময়মনসিংহে এই শব্দগুলোকে এই বলে, রংপুরে এই শব্দগুলোকে এই বলে, তাই না? এটা একদম জেনে যাবে। কিন্তু আঞ্চলিকতার মূল সমস্যাটা হচ্ছে আমাদের সুরে, এটা হচ্ছে অ্যাকসেন্ট। আমি যেটা আগে প্রথম ক্লাসে বলেছিলাম, অ্যাকসেন্ট, রস, ভাষার রসের মধ্যে মূল যে সমস্যাটা হয় আমাদের কথার মধ্যে, আমরা বলছি ঠিকই প্রমিত ভাষা, শব্দচয়ন করছি প্রমিত ভাষার স্ট্যান্ডার্ড বাংলার, কিন্তু সুরের মধ্যে থেকে যাচ্ছে আমার এলাকার সুর, আমার অঞ্চলের সুর। আঞ্চলিকতা বলতে ওই সুরটাকেই প্রধানত ধরা হয়। আঞ্চলিক ভাষা আমরা শিখবো, জানবো, সে ভাষায় কথা বলবো, কিন্তু সুধীমহলে সর্বমহলে সেটা বলা যাবে না। বিশেষ করে তুমি যখন বড় হয়ে কোথাও চাকরির ইন্টারভিউ দিতে যাবা অথবা বাকশিল্প সংশ্লিষ্ট কোনো কাজের সঙ্গে জড়িত হবা, তখন তুমি যদি তোমার স্থানীয় সুরে কথা বলো, তখন এটা বিপত্তির সৃষ্টি করবে। এই আবার কেমন হবে না? ময়মনসিংহ জেলায় মরিচ, সবাই তো চিনো তাই না? মরিচ, মরিচ চিনো? মরিচটাকে আমাদের ময়মনসিংহে বলে মইচ। মইচ এরকম করে বলে না, চটাকে চয়ের মতো বলে চ, এরকম সাউন্ড একটা করে, মইচ। কোথায় মরিচ আর কোথায় মইচ? ময়মনসিংহে বলে। কোথাও বলে কাঁচা ঝাল, কোথাও বলে কাঁচা লঙ্কা, লঙ্কা মানে মরিচ, তাই না? কিন্তু রংপুর এলাকায় বলে কি জানো? আকালি। আকালি। দিনাজপুর কার বাড়ি যেন বললো? তুমি শুনেছো আকালি? হ্যাঁ, ওই যে শুনেছে, ওই এলাকাতে আকালি বলে। তো দেখো, মরিচ, মইচ, লঙ্কা, আকালি একই জিনিস। শব্দগত এই পার্থক্যগুলো আমাদের ভাষার মধ্যে আছে, কিন্তু আকালি থাকুক, সমস্যা কি? আকালি আকালির জায়গায় থাকবে, ওটা যখন বলতে হয় তখন আমরা বলবো, কিন্তু আমরা যখন ওভারঅল বলবো তখন সেটাকে মরিচ বলবো। রংপুরের আঞ্চলিক ভাষা আরেকটা শব্দ, তারা রকে বলে অ, যেমন রক্তকে বলবো অক্ত। রংপুরকে বলবো অংপুর, আমার বাড়ি অংপুরে, বলে না? অংপুরে অ, এরকম অনেক জায়গায় আছে আর কি। তো শব্দভেদে এরকম কিছু পার্থক্য থাকবে, কিন্তু সবগুলো ক্ষেত্রে এরকম হয়। যেমন ময়মনসিংহে আপনি কেমন আছেন, এটাকে ময়মনসিংহের লোকেরা বলবে আপনি কেমন আসুইন। যদি একেবারে লোকাল অ্যাকসেন্টে বলি আপনি কেমন আসুইন, এরকম একটা সুর তুলবে, বুঝেছো? এরকম সুর তুলবে। আমাদের দেশের কোনো কোনো অঞ্চলের ভাষা আছে, এইগুলো শুনলে, লোকালি শুনলে আটকে উঠতে হয়, যেটা কি বাংলা বলে না, অন্য কোনো হিব্রু বলে, আছে এরকম। যেমন চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, কর্ণফুলী নদীর ওপারে গেলে একটা, এপারে থাকলে একটা। বুজ্জা কুজ্জাতেন গজ্জাতে গজ্জাতে দজ্জাত ফজ্জয়, মানে কি? কিছু বুঝেছো এটা কি মানে? অথবা বুর্গা কুর্গেতেন গর্গেতে গর্গেতে দৈর্গেত পরগই, এটা বাংলা, এটা বলেছে কোথাও একদম লোকাল। মানে বুড়ো লোকটা কুজু, মানে উঁচু জায়গার উপর থেকে গড়াতে গড়াতে পড়ে গিয়ে, গড়াতে গড়াতে দরিয়ায়, দরিয়া মানে পানিতে বা নদীতে পড়ে গেল, একটা এক্সট্রা জ সাউন্ড লাগাচ্ছে, এটা একটা এক্সট্রা গ সাউন্ড লাগাচ্ছে। অদ্ভুত লাগে না? এটাও আছে।
লোকালি থাকবে, সেটা কোনো সময়, কিন্তু সেই সুরটা যেন আমাদের মধ্যে, তোমরা যারা আবৃত্তি করবে, ভবিষ্যতে সংবাদ পাঠ করবে, অনুষ্ঠান উপস্থাপনা করবে, তোমাদের মধ্যে যেন ওই সুর না আসে, ওটা যেন স্থায়ী না হয়। ওটা তোমরা জানবে, বলবে, শিখবে যার তার এলাকার ভাষা, কথাও বলবে, কিন্তু যেন কোনো স্থায়ী ছাপ না ফেলে। কারণ কবিতা আবৃত্তি করতে গিয়ে তুমি যদি বলো ভোর হলো দোর খোলো, এখানে যদি বলো কি বলবো, বুড় হইলো দূর কুলো, তাহলে তো আর হবে না। গরু নিয়ে যাচ্ছে হাটে, এই গরু নিয়ে যায়, গুরু কিশোরগঞ্জের ময়মনসিংহ লোকেরা বলে গরু নিয়ে কোথায় যান, গরু নিয়ে হাটে যাই, হাটে আড়ে যাই, এটা আছে। তো এই আঞ্চলিকতা পরিহার করা কিন্তু খুব কঠিন আবার সহজও, সহজ আবার কঠিন, কঠিন আবার সহজও। কি করতে হবে? অনেকগুলো পয়েন্ট আছে। আমি যে এলাকার মানুষ, সেই এলাকার একটা সুর, এটা ওই এলাকার সুর, এটাকে চিনতে হবে, এটা আমি চিনব। চেনার পরে করব কি, আমার মধ্যে কোন কোন শব্দের মধ্যে, আমি যখন কথা বলি আমার কোন কোন শব্দের মধ্যে কোথায় কোথায় সেই সুরটা ধরা পড়ে, সেই সুরটা চলে আসে, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু নোট ডাউন করতে হবে। আমি কথা বলছি, আমি কথা বলতে গিয়ে এই জায়গায় এই শব্দগুলোর মধ্যে আমি আঞ্চলিক সুর চলে আসে আমার। তোমরা যারা ঢাকা থেকে বড় হচ্ছ ছোটোবেলা থেকে, তাদের মধ্যে সবখানে সেই সুর আসবে না। অনেকের তো আঞ্চলিক শব্দ জানিই না, কথা সুর আসে না, কিন্তু মনের অজান্তে, যেহেতু পরিবারে শোনো, এলাকায় গেলে শোনো, মনের অজান্তে আঞ্চলিক সুর চলে আসে। এটা খেয়াল করবা যে কোথায় কোথায় আসে। তাহলে কি করতে হবে? প্রথমে তোমাদের এলাকার প্রত্যেকের যার তার এলাকার যে কথা বলার যে বিশেষ একটা সুর, এটা আগে চিনবা। এটা এই সুরটা ওই এলাকার, এই সুরটা নোয়াখালীর, এই সুরটা চট্টগ্রামের, এই সুরটা সিলেটের। তোমার মধ্যে কোনটা আছে এটা খেয়াল করবে। এরপরে কোন কোন শব্দগুলো তোমার মধ্যে ওই সুর আসে এটাকে আইডেন্টিফাই করবা, খেয়াল করবা। তুমি যদি লক্ষ্য করো তাহলে তোমার মধ্যে এটা বুঝতে পারো, ও আচ্ছা এইগুলোতে আসে। ভালো করে শোনো। এরপরে সেইগুলাকে তুমি আস্তে আস্তে একটা একটা করে ঝেঁটিয়ে বিদায় করার চেষ্টা করবে। ঝেঁটিয়ে না করলেও পরিহার করবে, পরিত্যাগ করবে, হ্যাঁ, এরপরে আবার গ্রহণ করবে। ঠিক আছে, এর প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? উই হ্যাভ টু ট্রেন আওয়ার হিয়ারিং, আওয়ার ইয়ার। আমাদের কান যেটা আছে না, উই হ্যাভ টু ট্রেন আপ আওয়ার ইয়ার। আমাদের কানটাকে ট্রেন আপ করতে হবে। কানের আবার ট্রেনিং কি? কানকে দিয়ে বলাবা না। কানের কাজ কি? শোনা, বেশি বেশি শুনতে হবে। কি শুনতে হবে? প্রমিত ভাষার কথা, প্রমিত ভাষার আলোচনা, স্ট্যান্ডার্ড বাংলায় যে কথা, স্ট্যান্ডার্ড বাংলায় অন্যরা যেটা বলে সেটা শুনবা। স্ট্যান্ডার্ড বাংলায় বক্তব্য, বিবৃতি, কবিতা আবৃত্তি, আলোচনা, এগুলো শুনবা। শুনবার খেয়াল করবা কি, তুমি তোমার এলাকায় এই শব্দটা যেভাবে বলছো, আরেকজন যিনি প্রমিত বাংলায় কথা বলছে তিনি ওই শব্দটা কিভাবে কিভাবে উচ্চারণ করেন সেটা খেয়াল করবা। তাহলে পার্থক্যটা ধরা পড়বে। ও আচ্ছা, তাহলে তোমার ভুলটা কোথায় এটা বুঝতে পারবা। যে না শুনে ও কিন্তু বলতেও পারে না। ওই যে অনেকে যারা বোবা, কথা বলতে পারে না, এরা কিন্তু কেউ শোনেও না, শোনে না তাই বলতেও পারে না। যদি শুনতে পেত তাহলে কিন্তু আস্তে আস্তে বলেও ফেলত। ওরা শুনতে পারে না বলেই বলতে পারে না। বেশি করে শুনে শুনে দেখো, একটা সময় পরে তুমি দেখবা যে তুমি যখন প্রচুর শুনছো, তোমার মধ্যে অটোমেটিক, তোমার অজান্তেই ওই যে যা যা শুনছো ওগুলো তোমার মধ্যে আসতে শুরু করেছে। তৃতীয় পয়েন্টটা খেয়াল করো, তোমার এলাকার বহুল ব্যবহৃত আঞ্চলিক শব্দগুলোর প্রমিত রূপ জানা আছে কিনা সেটা খেয়াল করো। যেমন যারা রংপুরে আকালি বলে, আকালি হচ্ছে স্থানীয় শব্দ। এখন আকালির প্রমিত রূপটা কি, স্ট্যান্ডার্ড বাংলাটা কি, সবাইটাকে কি বলে, ওটার প্রতি তোমার জানা আছে কিনা। অর্থাৎ প্রত্যেকে যার তার এলাকার যে আঞ্চলিক শব্দ যেগুলো আছে, যেগুলো বেশি ব্যবহৃত হয়, সেগুলোর প্রমিত বাংলাটা তোমার জানা আছে কিনা এটাকে নিশ্চিত করতে হবে। তো ও যদি মুয়ের প্রমিত বাংলাকে নাই জানে তাহলে তো মুই বলবে। চতুর্থ পয়েন্ট কি? প্রত্যেকের ফোকাস হবে রিডাকশন, নট এলিমিনেশন। রিডাকশন মানে হচ্ছে কমিয়ে আনা, আর এলিমিনেশন মানে হচ্ছে একদম নির্মূল করে ফেলা, একদম ঝেঁটে গোড়া সহ শিকড় সহ তুলে ফেলে দেওয়া। বুঝতে পেরেছ? হ্যাঁ, ফেলে দেওয়া আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা হবে রিডাকশন, মানে কমিয়ে আন।
একেবারেই কোনো জিনিসকে তো একেবারেই কি এলিমিনেট করা যায়? এলিমিনেট মানে বুঝো তো? এলিমিনেট মানে হচ্ছে একদম নির্মূল করে ফেলা, মূল সহ তুলে ফেলা। একেবারে সেটা সম্ভব না। তো আমাদের আইডিওলজি হবে, ওয়েটা হবে, লক্ষ্যটা হবে আমার মধ্যে আঞ্চলিক যেই সুরটা আছে, আমি যে আঞ্চলিক শব্দগুলো কথা বলতে গিয়ে মনের অজান্তে বলে ফেলি, সেই শব্দের পরিমাণ, সেই সুরের প্রাবল্যটা আস্তে আস্তে করে কমিয়ে আনবো। কমিয়ে আনতে 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 একসময় দেখা যাবে ওটা জিরো লেভেলে চলে এসছে। তখনই ওটা এলিমিনেট হয়ে যাবে। জোর করে এক ধাপে কিছু করার দরকার নেই, আস্তে আস্তে। এটা লং প্রসেস, বুঝেছ? এরপরে হচ্ছে ধীরে ধীরে কথা বলো। কথা বলতে হবে ধীরে ধীরে এবং ইনানশিয়েট। দুটা শব্দ আমি বলি, একটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ইনানসিয়েশন। ইনানসিয়েশনের শাব্দিক বাংলাটা হচ্ছে স্বরভঙ্গিমা। স্বরভঙ্গিমা কি? আমি একটা শব্দ যেভাবে বলছি এর ভঙ্গিটা কি। শব্দ আমি উচ্চারণ করছি, ঠিক আছে, এই যে প্রোনাউন্সিয়েশন বলছি উচ্চারণ, কিন্তু আমি যখন বলি প্রোনাউন্সিয়েশন, দিস ইজ ইনানসিয়েশন। এই যে প্রোনাউন্সিয়েশন, একদম সিলেবল ভেঙে 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 দেখাচ্ছি। এটা বাংলাদেশ, 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 এটা ইনানসিয়েশন। বাংলাদেশ হয়নি, বাংলাদেশ উচ্চারণ হয়নি, হয়েছে, কিন্তু আমি যখন বলবো বাংলাদেশ, এটা হচ্ছে ইনানসিয়েশন। দেখো বাংলাদেশ, পর্ব মাত্রা ভেঙে ভেঙে। আমরা যখন প্রথমত কোনো শব্দগুলোকে আঞ্চলিকতার সুর থেকে বের করে এনে আমার মধ্যে স্টাবলিশ করতে চাইব স্ট্যান্ডার্ড বাংলায়, তখন আমি ইনানসিয়েট করব। হ্যাঁ, ইনানসিয়েশন, ইনানশিয়েট করব, প্রোনাউন্স না, ভেঙে ভেঙে স্বরভঙ্গিমা দেখে নিজে করব, আর একজন এটা ফলো করব কীভাবে করে বড় বড় কঠিন কঠিন শব্দগুলোকে। হ্যাঁ, এবার আমি কত নম্বর পয়েন্টে আছি? ষষ্ঠ। সেখানে কি বলছে জানো? এই যে আপনি যেই বইটি পড়ছেন বা পড়বেন বলে স্থির করেছেন, সেটির অডিও শুনুন। এই তো আরেক বিপদে পড়া গেল। আমি পড়বো আমার বাংলা বই, এটার অডিও পাবো কোথায়? আঞ্চলিকতা দূর করার জন্য একটু স্পেশাল কেয়ার দরকার। সেটা হচ্ছে তুমি যেই বইটা পড়ছো বা পড়বা, সেটার অডিও শুনবা। আছে, তুমি এরকম এই তোমার বাংলা বই, আমার দেশ, আমার বাংলা বই, আমার ইংরেজি বই, এইগুলো তো আর পাবে না অডিও। যেগুলোর অডিও পাওয়া যায় এরকম আছে, তুমি শুনবা। বইটা পড়ছো, অডিওটা শুনছো, ওই অডিওতে আবৃত্তি এরকম কোর্সের মধ্যে আছে। তুমি যা পড়ছো অডিওতে শুনছো, শোনার সঙ্গে পড়ছো কি মিলিয়ে মিলিয়ে দেখো এখানে যা লেখা আছে অডিওতে সেটা বলছে কিনা। দেখবা তোমার মধ্যে আস্তে আস্তে যেই শব্দগুলো তোমার আঞ্চলিকতায় দুষ্ট ছিল, সেই আঞ্চলিক দোষটা আস্তে আস্তে কাটবে। এটা একটা পদ্ধতি। আমি সবগুলো পদ্ধতি নিয়ে কথা বলছি, এই সবগুলো পদ্ধতি একে একে চালাতে হতে হবে। এরপরে কথা বলার সময় তোমার ছন্দ ধরে রাখো। এখানে ছন্দ বলতে কবিতার ছন্দ বোঝানো হয়নি। গল্প বলা, তুমি গল্প বলো, বক্তৃতা করো, সংবাদ পাঠ করো, অনুষ্ঠান উপস্থাপনা করো, যাই করো, বা মোটিভেশনাল স্পিচ দাও, বা ক্লাসের টিচার হিসেবে লেকচার দাও, যেটাই করো, কবিতার আবৃত্তি করো বা নাটকের সংলাপ দাও, সব কিছুর একটা আলাদা ছন্দ আছে। কবিতার ছন্দে কেউ নাটকের সংলাপ দেয় না, নাটকের সংলাপে কেউ বক্তৃতা করে না। এরপরে ডিসেকশন অফ ডায়ালগ, খেয়াল করে, মজার একটা জিনিস। ডিসেকশন কি? অপারেশন। ডায়ালগের অপারেশন করব, ব্যবচ্ছেদ করব। তো বাক্যকে আবার অপারেশন করে কি করে, ব্যবচ্ছেদ করে কি করে? কি লিখলাম? তুমি বলো, তুমি বলো, তো হেরা বলো, কি লিখলাম? এখানে বসি, এখানে কমা আছে, তুমি থামলা যে, আবার বলো। বসিবেন না, এখানে কমা আছে, বিরাম চিহ্ন আছে, নাই তো। এখানে বসিবেন না, বসিলে 50 টাকা জরিমানা। এখানে বসিবেন না, বসিলে 50 টাকা জরিমানা। আচ্ছা, যেমন ধরো এই যে সবাই যেটা বলছো তোমরা বুঝে নিয়েছো, তার মানে হচ্ছে এখানে বসিবেন না, এখানে একটা কমা, বসিলে 100 টাকা জরিমানা। ব্যাপারটা তো এই, তাই না? এখন মনে করো আমি কমাটা এখান থেকে সরিয়ে কমাটা এইখানে দিলাম,
এখানে বসিবেন, না বসিলে 100 টাকা জরিমানা। মানে এখানে চেয়ার পাতা আছে, এখানে বসতেই হবে, না বসলে 100 টাকা জরিমানা দিতে হবে। একটা কমা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে গেল, তাই তো মিনিং দাঁড়াচ্ছে, তাই না? এই যে বিন্যাসটা, এই যে বিভাগটা, এটাই হচ্ছে ডিসেকশন অফ ডায়ালগ বা বাক্য বিন্যাস। তুমি কোথায় বিরাম চিহ্ন বসাবা, জ্যোতি চিহ্ন, এটা আমরা দাঁড়িয়ে কমা এগুলো আমরা জানি না, এগুলোকে কি বলে? বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। ইংরেজিতে বলে কি? পাংচুয়েশন। তো পাংচুয়েশনস বা বিরাম চিহ্ন আমরা কোথায় বসাবো, কোথায় বসাবো না, এটার একটা রিজন আছে, কারণ আছে। কারণ বিরাম চিহ্ন উল্টাপাল্টা বসালে অর্থ পরিবর্তন হয়ে যায়। তোমরা যারা ভবিষ্যতে কাজ করবা, বাকশিল্প নিয়ে আবৃত্তি করো বা যেটাই করো, এই বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে সঠিক এবং স্পষ্ট জ্ঞান থাকতে হবে। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে নিজেকে পড়ে নিজেকে শোনাতে হবে। তোমরা বাসায় মনে মনে পড়ো কে কে? যে পড়ছি কিন্তু আমার পড়া কেউ শুনছে না, মনে মনে পড়ো? নাউজুবিল্লাহ, বলে কি? আজ থেকে বাসায় গিয়ে কোনো মনে মনে পড়া নেই, সব জোরে জোরে পড়বা। তুমি বাংলা পড়ো, ইংরেজি পড়ো, অ্যারাবিক পড়ো, অঙ্ক তো আর পড়া যায় না, অঙ্ক তো করতে হয়, তাই ওটা ছাড়া যাই পড়ো, হ্যাঁ অঙ্ক যদি নামতা পড়ো তাহলে ওটা জোরে জোরে পড়বা, কিন্তু পড়বা যেটা জোরে জোরে পড়বা। যদি পত্রপত্রিকা পড়ো ওটাও জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়বে। এরকম আমরা যেরকম ছোটোবেলায় পড়তাম 3-4 জনে মিলে, মনে হতো যেন ঘর বাড়ি মাথায় তুলে ফেলেছি। মাঝে মাঝে আম্মা বলতে কি ঘর বাড়ি মাথায় তুলে ফেলছে, ঘরে পড়ছে এখানে, আরেক বাড়ি থেকে শোনা যেত দুই বাড়িতে পড়াশোনা করছে। হ্যাঁ, জোরে জোরে পড়া বলতে তুমি যেটা পড়বে এটা যেন তুমি নিজ কানে শোনো। মনে মনে পড়লে এর একটা কারণ, প্রধান যে উপকারটা পাবে জোরে জোরে পড়লে, তুমি যখন পড়বা, তুমি যখন নিজ কানে শুনবা, তুমি যেটা পড়ছো, হোয়াট ইউ আর রিডিং ট্রাই টু লিসেন টু দ্যাট বাই ইউরসেলফ। তুমি কি পড়ছো তুমি নিজে শোনো। এর প্রথম উপকার হচ্ছে তোমার মনটা তখন অন্য জায়গায় যাবে না। পড়তে পড়তে অনেক সময় আছে না, এখানে পড়ছি, ওই বিড়াল ওই পাশে ম্যাও করেছে, আমিও পড়তে পড়তে ম্যাও, বিড়ালের সঙ্গে আমিও ম্যাও করে বসে আছি, হয় না এরকম? ঘরে এখানে আমি পড়ছি, রিডিং রুমে বসে আমি পড়ছি, ওই দূরে আমি শুনতে পেলাম ড্রয়িং রুমে গোল হয়ে গেছে, পড়তে পড়তে গোল, কোথায় গোল? এখানে তো কোনো গোল নাই। তার মানে কি? তুমি পড়ছো এখানে, তোমার মনটা ওখানে। এর কারণটা তুমি মনে মনে পড়ছো। তুমি যদি জোরে জোরে পড়ো, তুমি যা পড়ছো তুমি শুনবা, তো ওখানে বোম ফুটলেও তোমার মন ওখানে যাবে না। খেয়াল করে দেখো, আমি যাব, দেখো এই যে দেখো, হ্যাঁ, নিজের পড়ায় নিজে পড়ে নিজেকে শোনান। ব্যাপারটা অনেকটা নিজের সঙ্গে কথা বলার মতো। পড়ার সময় ধীরে ধীরে পড়ুন যাতে শব্দগুলো আপনার কানে ঢোকে। শব্দ উচ্চারণ নিয়ে খেলুন, কোন শব্দে জোর দিলে কি অর্থ দাঁড়ায় সেটা বোঝার চেষ্টা করুন। এই যে বলছি, তুমি নিজে কানে শোনো তুমি যা বলছো, দেখবে চ্যালেঞ্জ, তোমার মন অন্য জায়গায় যাবে না। এই প্র্যাকটিস যখন অভ্যস্ত হয়ে যাবে, এই প্র্যাকটিসে দেখবে তোমার মন সবচেয়ে কন্ট্রোল। এটা হচ্ছে প্রথম উপকারিতা, জোরে জোরে পড়ার। দ্বিতীয় উপকারিতা হচ্ছে, তুমি যদি জোরে জোরে পড়ো, তোমার আব্বু আম্মু বা বড় আপু বড় ভাইয়া বা সিনিয়র পরিবারের কেউ তারা শুনবে। তুমি যদি কোথাও ভুল পড়ো, তারা সেই ভুলটা শুধরে দিতে পারবে। যদি মনে মনে পড়ো, শুনছেই না তুমি কি পড়ছো, দেখা তোমার মনোযোগটা নাই পড়ায়। ছোট গরুকে বাছুর বলে, 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 বারবার একটাই পড়ছো মনে মনে, শুনছে না তো কেউ যে তারা কি বলছে। তুমি একই বাক্য বারবার আওড়াচ্ছ 100 বার। The cow is a 4-footed animal, the cow is a 4-footed animal, the cow is a 4-footed animal, চলছে। একটা বাক্য কতবার বলতে হয়? এটা হচ্ছে পড়া ফাঁকি দেওয়ার লক্ষণ। তাহলে আমরা প্রথম হচ্ছে নিজের মনটাকে কন্ট্রোল করার জন্য জোরে জোরে পড়ব। সেকেন্ড হচ্ছে যেন আমার পড়াটা অন্যরা শুনতে পায়, আমার ভুল শুধরে দিতে পারে, এই জন্য পড়ব। তৃতীয় কারণ হচ্ছে নিজের ফাঁকিবাজি রোধ করার জন্য জোরে জোরে পড়ব। ঠিক আছে? এই বাসায় থেকে এখন থেকে কিভাবে পড়বা? জোরে জোরে। তুমি জোরে জোরে, এত জোরে না যে কিছুক্ষণ পরে পরে আম্মু পানি খাবো, এরকম যাতে না হয়ে যায়। হ্যাঁ, তোমার ব্যায়াম হবে, তোমার ব্রিথিং এক্সারসাইজ হবে,
জোরে জোরে পড়বে, ঠিক আছে? এবার দেখো শব্দ নিয়ে খেলতে বলা হয়েছে, সেটা কি? আমি একটা এক্সাম্পল দিই। তুমি যদি শব্দের স্ট্রেস, আমরা কথা বলার সময় কোনো কোনো শব্দের মধ্যে বেশি পরিমাণ স্ট্রেস দেই না, জোর দেই, শক্তি প্রয়োগ করি কোনো কোনো শব্দ উচ্চারণ করার সময়, তখন অর্থের মিনিং চেঞ্জ হয়। যেমন ধরো আমি যদি একটি বাক্য বলি, আমি মিষ্টি খাবো না, আমি এই এক্সাম্পলটা প্রায় দিই, আমি মিষ্টি খাবো না। মাফরুহা এটার কি মানে, এটার আরে কোনো মানে কণ্ঠ সুর পরিবর্তন করে মিনিং চেঞ্জ করতে পারো? ধরো আমি মিষ্টি খাবো না, এখানে কোনো একটা শব্দের মধ্যে তুমি একটু জোর দিবা, স্ট্রেস দিবা, দিলে মিনিং চেঞ্জ হয়। এক্সাম্পল দিতে পারো আমাকে? আমি কি বলছি? আমি মিষ্টি খাবো না। এখন আমি যদি আমির মধ্যে চাপ দিই, আমি মিষ্টি খাবো না, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি মিষ্টি খাবো না। যখন বলবো আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না, তার মানে কি সবাই খেতে পারে, সবাই খেতে পারে, কিন্তু আমি খাবো না, আমি মিষ্টি খাবো না। এবার অর্থ কি দাঁড়াচ্ছে? আমি মিষ্টি খাবো না, কি দাঁড়াচ্ছে অর্থ? সে সব খাবে কিন্তু মিষ্টি এই যে বুঝে ফেলে, ও সব খাবে কিন্তু মিষ্টি খাবে না। আর যদি বলি আমি মিষ্টি খাবো না, তাহলে কি দাঁড়াচ্ছে অর্থ? হ্যাঁ বলো। আমি মিষ্টি খাবো না, আমি খাবো নার মধ্যে স্ট্রেস দিলাম, কি অর্থ দাঁড়াচ্ছে? হ্যাঁ, মানে তুমি আমাকে এটা দিচ্ছ ওটা দিচ্ছ, শেষ পর্যন্ত মিষ্টি দিলা। আমি বললাম যে না এটা খাও ওটা খাও, অনেক কিছু খেয়েছে, এখন মিষ্টির প্রসঙ্গ আসলে বলছে আমি মিষ্টি খাবো না, বলছে বাবা একটু খা, আমি খাবো না। ব্যাপারটা তো এইটা, তাই না? খাবো না, চেঞ্জ হচ্ছে না? তাহলে এক এক শব্দের মধ্যে স্ট্রেস দিলে, চাপ প্রয়োগ করলে অর্থ দ্বারায় এক একটা। আরও সহজ করে বলি, না দন্ত নয় আকার না, এটাকে স্ট্রেস দিয়ে মিনিং চেঞ্জ করো, কে পারবে? না, আমি বললাম না, কি অর্থ দাঁড়ালো? মানে আমি রেগে বললাম। একটু রিকোয়েস্ট করে বলো দেখি রায়ান, নাকটাকে একটু রিকোয়েস্ট করে বলো, রিকোয়েস্টের সুরে বলো। না বলে বাবা রায়ান তুমি এটা খাও, মিষ্টি খাও, তুমি খাবা না, এটাকে রিকোয়েস্ট করো। তোমাকে আমি রিকোয়েস্ট করছি একটু খাও, একটু খাও, তুমি খাবা না। এই নাটাকে, শুধু নাটাকে রিকোয়েস্টের সুরে বলো দেখি। আমি মিষ্টি খাবো না, শুধু নাটাকে বলো, না সিম্পল না হলো, রিকোয়েস্টের সুর পেলাম না, কে পারবে বলো? না না, আরেকটু করলে না, আরেকটু করলে না, কেঁদেই ফেলবে। এই তো, এই তো, তাই না? রেগে বললে না, যদি বলি না, না একই তো না, না, তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? না মানে সন্দেহ আছে আর কি, এই আরেকবার সাধিলেই খাবো, ব্যাপারটা সেই রকম। না, চিন্তা ভাবনা করে, রাইট, চিন্তা না। যদি বলি না, তাহলে কি দাঁড়াচ্ছে অর্থ? কি দাঁড়াচ্ছে? না, মানে আমি অবাক হচ্ছি, বলে কি আমি মিষ্টি খাবো না, বলে কি আমি খাবো না, তো খাবেটা কি? পরিষ্কার? এবার বুঝলে তো যে শব্দের মধ্যে স্ট্রেস দিলে, চাপ প্রয়োগ করলে অর্থের পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে আমাদের বর্ণমালার বর্ণগুলোকে ভালো করে রপ্ত করতে হবে। ওই যে আমি প্রথম ক্লাসে পড়িয়েছিলাম বর্ণমালার ধ্বনিতাত্ত্বিক পাঠ, মনে আছে? একটা সময় কিন্তু একটা রিলেটেড, আগে যা পড়িয়েছি কিন্তু মাঝে মাঝে ঘুরে ফিরে আসবে, বুঝেছো? এই বর্ণমালার ধ্বনিতাত্ত্বিক পাঠ, ওটাকে আবার স্মরণ করবে। প্রত্যেকটা বর্ণ একদম উচ্চারণ স্থান অনুযায়ী, মখরাজ অনুযায়ী যথাযথভাবে উচ্চারণটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এরপর শ্রবণ ও অনুকরণ পদ্ধতি, এটা আগেই আছে, পদ্ধতিটা আছে, শুনবে এবং ফলো করবে। কি শুনবে? শিখবে বাংলা, শুনবে ইংরেজি না, বাংলায়। বাংলা কি তুমি শিখবে প্রমিত বাংলা, শুনবে নোয়াখাইল্লা বাংলা, হবে? হবে না। তুমি যেটা শিখতে চাও সেটা শুনবে, উচ্চারণগুলো শুনবে, ও একই কথা আবৃত্তি শোনা, বক্তব্য, বিবৃতি,
টিচারের যদি সুন্দর করে কথা বলে সেটাকে ভালো করে শোনা, মানে ল্যাঙ্গুয়েজ টিচার যেটা যিনি। এই আরেকটা হচ্ছে সর্বশেষ পর, সব সময় পজিটিভ থাকবে, লেগে থাকতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। ওই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্রথমে আঞ্চলিক শব্দগুলোকে চিহ্নিত করা, আঞ্চলিক সুরটাকে চিহ্নিত করা এবং তার চর্চার মাধ্যমে মডিফাই করতে হবে। আগে মডিফাই, রিডাকশন যেটাকে মডিফাই করে তারপর এলিমিনেশনে যেতে হবে। আর ওই যে নিজের মধ্যে পারফেকশন না আসা পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ঠিক আছে? এই যে অনেক সুন্দর খেলা প্র্যাকটিস করছে সে, ওর খেলাটা পারফেক্ট হচ্ছে, কিন্তু উচ্চারণটা একই রকম পারফেক্ট হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ পয়েন্ট, হাল ছেড়ে দেওয়া যাবে না। তো গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিরা সাধারণত, একজন ব্যক্তি 12 থেকে 14 বছর বয়সের মধ্যে তার যে উচ্চারণ শৈলী, প্রত্যেকের ব্যক্তিগত উচ্চারণ শৈলী এই 12 থেকে 14-র মধ্যে, তার মধ্যে 12 থেকে 14 বছর বয়সে তার মধ্যে এস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, মজবুত হয়ে বসে যায়। তো তোমরা কেউ সেই বয়সটা অতিক্রম করোনি। 12 থেকে 14 বছর বয়সের মধ্যে মানুষের ব্যক্তিগত উচ্চারণ শৈলীটা তার মধ্যে দাঁড়িয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে এটাকে পরিবর্তন করা খুব চ্যালেঞ্জিং, though not impossible but চ্যালেঞ্জিং। অসম্ভব না হলেও চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা নিতে হবে। তোমাদের তো সুবিধা হলো, আমাদের জন্য ছিল চ্যালেঞ্জিং। তোমাদেরকে এটা প্র্যাকটিস চালিয়ে যেতে হবে প্রতিদিন, রিগোরাসলি, কমপক্ষে 1 ঘন্টা। ওভারঅল সামগ্রিকভাবে তো তোমরা শুদ্ধ করে প্রমিত উচ্চারণে কথা বলার চেষ্টা করবে, শুনবে, কিন্তু আমি এখন ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ শিখছি, শুদ্ধ বাংলায় কথা বলা শিখছি, শুদ্ধ বাংলাকে আঞ্চলিকতা মুক্ত করে আমি কথা বলবো, এইটা চিন্তা করে 1টা ঘন্টার সময় দিবা প্রতিদিন। তোমার কাজের মধ্যেই তুমি দিতে পারবা। সেটা কি? স্কুলে গেছো, বেশ কয়েক ঘন্টা সময় স্কুলে কি তুমি তোমার লোকাল ভাষা বলো? মাফরুহা কি চিটংয়ের ভাষা বলো? তারান্নুম কি সিলেটের ভাষা বলো? তুমি কি ফিসফিসি ভাষা বলো? তোমাদের ক্লাসে গিয়ে বলো না। তোমাদের যেই ভাষাটা স্ট্যান্ডার্ড প্রমিত ভাষা যেটা, সেটাকেই একটু মনোযোগ সহকারে, যে হ্যাঁ স্যার ক্লাসে বলেছে, আবৃত্তির ক্লাসে নিজেকে মেলে ধরি ক্লাসে, যে আমাকে এটা ফলো করতে হবে। হ্যাঁ, তোমরা ক্লাসে গিয়ে ওইটাকে ফলো করবে, সুন্দর করে, স্পষ্ট করে, শুদ্ধ করে, আঞ্চলিকতার সুর মুক্ত করে কথা বলবে। তাহলে তোমাদের দৈনন্দিন ক্লাসের মধ্য দিয়ে এই চর্চাটা হয়ে যাবে। মুখের জড়তা দূর করার জন্য আমি কিছু ব্যায়াম দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এইগুলো চর্চা করবে। পাশাপাশি আমাদেরকে টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে। টাং টুইস্টার, কত কত টাং টুইস্টার আছে, আমরা তো কয়েকটা জানি। ছোট ছোট কবিতা ধরে প্রয়োজনে, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে, না বন্দুক ছুঁড়ে মেরেছে, যাই ছুঁড়ে মারো। পাগলা ঘোড়া তো বন্দুকও ছুটতে পারবে না, চাবুকও ছুটতে পারবে না, ও কি ছুটতে পারবে? লাথি, লাথি ছুঁড়ে মেরেছে, তাই বলো। অথবা পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, বলো দেখি, কে বলতে পারবে? জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, জলে চুন তাজা, তেলে চুল তাজা, কোনটা পারো? এরকম অনেক অনেক আছে, একটা করলে হবে না, বিভিন্ন রকম টাং টুইস্টার প্র্যাকটিস করবা। লোহার রেলগাড়ি, লোহার রেলগাড়ি, লোহার রেলগাড়ি, লোহার রেলগাড়ি, একই রকম ধ্বনি যখন পরপর আসে তখনই জড়িয়ে যায়। এই টাং টুইস্টার প্র্যাকটিস করতে হবে এই জন্যে যেন জড়িয়ে না যায়। She sells seashells on the seashore, she sells seashells on the seashore, she sells seashells on the seashore। কি বলো? তুমি বলো, আমার সঙ্গে সঙ্গে বলো। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, বলো। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল। আবার গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল, আবার গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল। আবার মুখ খুলো, মুখ খুলতে হবে। গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ায় করতাল,
পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। বলো, পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। মুখ খুলতে হবে। পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। এই যেন সাউন্ডে প্যাচ লেগে যায়, এটাই তো টাং টুইস্টার। বলো, পাকরাশিদের কাঁকড়া ডোবায় মাকড় স্বাদের হরতাল। স্বাদের হরতাল। পয়লা ভাদর পাগলা বাদর লেজখানা যায় ছিঁড়ে। পয়লা ভাদর পাগলা বাদর লেজখানা যায় ছিঁড়ে। পালতে মাদার সেরেস্তাদার কুটছে নতুন চিড়ে। কলেজ পাড়ায় শেয়াল তাড়ায় অন্ধকুলুর গিন্নি। ফটকে ছোড়া চটকিয়ে খায় সত্য পীরের শিরনি। ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এটা ছন্দের সঙ্গে 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 নিজে নিজে প্র্যাকটিস। এগুলো সব টাং টুইস্টার হিসেবে কাজে লাগাবা, ঠিক আছে? অথবা see the kitten on the wall sporting with the lips that fall, with the lips on 2 and 3 falling from the elder tree. পড়েছো কবিতাটা? এটা না পারলে up and down and round we brush our teeth to keep them sound and clean and white, we brush them morning noon and night. এটা তো পেয়েছো, পাওনি? এটা এই মার দেব, এটা সবাই পাওয়ার কথা। আপ অ্যান্ড ডাউন অ্যান্ড, দাঁত ব্রাশ করার নিয়ম বলে দিচ্ছে। আপ অ্যান্ড ডাউন অ্যান্ড রাউন্ড উই ব্রাশ আওয়ার টিথ টু কিপ দেম সাউন্ড অ্যান্ড ক্লিন অ্যান্ড হোয়াইট, উই ব্রাশ দেম মর্নিং নুন অ্যান্ড নাইট। যারা কেবল বাংলাতেই পড়তে চাচ্ছ, তাদের সামনে যদি কোনো ইংরেজি শব্দ আসে, সেটা কি ছেড়ে দেবা? পড়তে হবে না তো? ওটার জন্য তো দরকার। আর আমরা শুধু পড়েছি, পরীক্ষার জন্য মুখস্থ করে পরীক্ষার খাতায় বমি করে দিয়ে আসছি। ব্যাপারটা তার, এটা শেখাটা হচ্ছে তোমার মুখের যে জড়তা দূর করবে। আমরা এটাকে এভাবে কাজে লাগাবো। অন্যরা কেউ এটাকে এভাবে কাজে লাগাবে না, কিন্তু আমরা এটাকে এভাবেই কাজে লাগাবো, ঠিক আছে? এটাই হবে অন্যদের থেকে তোমরা যারা আবৃত্তি করবে, শিখবে, তাদের ডিফারেন্স, তাদের পার্থক্য, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের যে বিষয় ছিল মুখের জড়তা দূরীকরণ এবং আঞ্চলিকতা পরিহারের উপায়, এর উপর মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে। আমরা নোটটা দিয়ে দেব এবং এই ক্লাসের ভিডিওটাও থাকবে। তোমরা এটাকে বারবার শুনবে, বারবার দেখবে এবং এটার যে নিয়মগুলো এখানে বলা হয়েছে সেগুলোকে ফলো করার চেষ্টা করবে এবং এর মাধ্যমে আমরা সবাই আমাদের এই উচ্চারণটা ঠিক করব এবং আমাদের ভাষা থেকে আঞ্চলিকতাটাকে দূর করব। তবে মনে রাখতে হবে, এটা একটা লাইফ লং জার্নি। আমাদেরকে সব সময় এই চর্চা অব্যাহত রাখতে হবে। তোমরাও রাখবে, আমিও রাখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Kids Creation, Kids Creation, Kids Creation, Kids Creation. সুন্দর সমাজ চাই, আলোকিত প্রাণ, অন্তর জুড়ে চাই জুই কামিনী। For more updates